হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 10 নম্বরের কোশ্চেন, ওয়ারেন হেস্টিংস এর ভূমি রাজস্ব সংস্কার, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12, প্রশ্ন হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর ভূমি রাজস্ব সংস্কার। এটা 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 এর সাজেশন অনুযায়ী। এখন ওয়ারেন হেস্টিংস তিনি গভর্নর হিসেবে ভারতে আসেন। আসার পরে এদেশ থেকে কিভাবে ভূমি রাজস্ব আদায় করা হবে তা নিয়ে তিনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। অর্থাৎ তার সময়টা ছিল ভূমি রাজস্বের ক্ষেত্রে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার যুগ। কারণ এর আগে দেওয়ানি লাভের পর বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায় করার অধিকার ইংরেজরা লাভ করে, কিন্তু রাজস্ব কোন পদ্ধতিতে আদায় করা হবে সেটা কিন্তু ঠিক করে উঠতে পারেনি ইংরেজ কর্তৃপক্ষ। ঠিক এই সময় 1772-এ ওয়ারেন হেস্টিংস ভারতে আসেন এবং 1785 সাল পর্যন্ত তিনি ছিলেন। তা তিনি ক্ষমতায় আসার পর বা এদেশের শাসনকর্তা হিসেবে আসার পর নানা রকমভাবে এক্সপেরিমেন্টস করেন, পরীক্ষা নিরীক্ষা করেন এই ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয় নিয়ে, কিভাবে ভূমি রাজস্ব আদায় করা হবে সেটা নিয়ে। তো তিনি দেখেন যে বাংলাদেশে দ্বৈত শাসন চলছে, একদিকে ইংরেজ কোম্পানি তার মতো শাসন চালাচ্ছে, আর একদিকে বাংলার যিনি নবাব তিনি তার মতো করে শাসন চালাচ্ছেন। নবাবের হাতে কোনো ক্ষমতা নেই কিন্তু দায়িত্ব অনেক, আর ইংরেজদের হাতে কোনো দায়িত্ব নেই কিন্তু ক্ষমতা প্রচুর। অর্থাৎ এখানে এই যে দুই ধরনের শাসন সমান্তরাল ভাবে চলছে, এটাকে দ্বৈত শাসন বলে। এবং এই দ্বৈত শাসনের ফলে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়ে। তার কারণ এই দেওয়ানি লাভের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায় করার দায়িত্ব দেন দুজন ব্যক্তির উপরে, একজন নায়েব আর একজন দেওয়ান, রেজা খাঁ আর সীতাব রায়। এই রেজা খাঁ এবং সীতাব রায় বাংলার কৃষকদের উপরে অত্যাচার করে তারা রাজস্ব আদায় করতে থাকে। ফলে বাংলাদেশ এক প্রকার মরুভূমিতে পরিণত হয়। এই সময় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় 1770 সালে, যাকে বাংলায় আমরা 76-এর মন্বন্তর বলি। তো এই সমস্ত ঘটনা এর আগে ঘটে গেছে। ওয়ারেন হেস্টিংস আসার পরে তিনি লক্ষ্য করেন যে এই দ্বৈত শাসন ইমিডিয়েট বন্ধ করতে হবে। তাই তিনি 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করে দেন, তুলে দেন, এবং যে সীতাব রায় এবং যে রেজা খাঁ যে রাজস্ব আদায় করছিলেন তাদেরকে সেই পদ থেকে হটিয়ে দেন। এবং বাংলার যে কোষাগার, সেটা এর আগে মুর্শিদাবাদে ছিল, তিনি সেই মুর্শিদাবাদ থেকে কোষাগার কলকাতায় স্থানান্তরিত করেন এবং রাজস্ব সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসার জন্য তিনি একটা রাজস্ব বোর্ড তৈরি করেন, বোর্ড অফ রেভিনিউ, একটা কমিটি তৈরি করেন রাজস্ব সংক্রান্ত। এবং এই কমিটির ভিতরে বা এই রাজস্ব বোর্ডের ভিতরে তিনি আলাদা করে আরেকটি কমিটি তৈরি করেন যার নাম ভ্রাম্যমাণ কমিটি। ভ্রাম্যমাণ কমিটি অর্থাৎ কমিটি অফ সার্কিট। এই কমিটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে তারা রাজস্ব সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতেন এবং জমি জমা সংক্রান্ত অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত যত মামলা ছিল সেই মামলাগুলোর নিষ্পত্তি করত এই ভ্রাম্যমাণ কমিটি। এই কমিটি বাংলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করে ঘুরে ঘুরে এক একটা অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার নিলামের ভিত্তিতে এক একজন ইজারাদারের হাতে অর্পণ করেন। ইজারাদার অর্থাৎ যে ব্যক্তি সর্বোচ্চ পরিমাণে রাজস্ব দিতে পারবেন তার হাতে কোনো একটি অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার তার হাতে তুলে দেওয়া হয়। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইজারাদার নিয়োগ করে এই ভ্রাম্যমাণ কমিটি। শুরু হয় ইজারাদারি ব্যবস্থা। তাহলে এর আগে কোন ব্যবস্থা ছিল? এর আগে সীতাব রায় আর রেজা খাঁ রাজস্ব আদায় করতেন। এটা ছিল একটা সুপারভাইজারি ব্যবস্থা। এর আগে সুপারভাইজার ছিল, সেই সুপারভাইজারদেরকে হটিয়ে এই ভ্রাম্যমাণ কমিটি, যে কমিটি ছিল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে, এই বোর্ড অফ রেভিনিউর আন্ডারে ভ্রাম্যমাণ কমিটি গ্রাম বাংলায় ঘুরে ঘুরে এক একটা অঞ্চলের জমি ইজারাদারদের কাছে সর্বোচ্চ দামে নিলামের মাধ্যমে তাদের হাতে দায়িত্ব দেয়। শুরু হয় ইজারাদারি ব্যবস্থা এবং এই ইজারাদারি ব্যবস্থা 5 বছরের জন্য দেওয়া হয়। অর্থাৎ জমিটা দেওয়া হচ্ছে এক ইজারাদারকে 5 বছরের চুক্তিতে।
তাই এই ইজারাদারি ব্যবস্থার আরেকটি নাম পাঁচশালা বন্দোবস্ত। 5 সাল অর্থাৎ 5 বছরের বন্দোবস্ত। কিন্তু এই 5 সাল বন্দোবস্তের ফলে নানা রকম ত্রুটি দেখা দেয়, এর নানা রকম কুফল দেখা দেয়। কারণ ইজারাদাররা গ্রাম বাংলার কৃষকদের উপরে মাত্রাতিরিক্ত অত্যাচার করে, তাদেরকে শোষণ করে, নিপীড়ন করে রাজস্ব আদায় করতে থাকে। ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় ইংরেজদের প্রতি। এছাড়া এই যে নিত্য নতুন যে ইজারাদারের আবির্ভাব হলো, ভুইফোড় ইজারাদার, অর্থাৎ হঠাৎ করে মাটি ফুঁড়ে ঠেলে ওঠার মতো এই ইজারাদারদের আবির্ভাব ঘটে। এর ফলে কি হয়, প্রাচীন বাংলার যে প্রাচীন এবং সমৃদ্ধ বৃহৎ সব জমিদারেরা ছিল তারা ধ্বংসপ্রাপ্ত হয়। সেই সব জমিদার পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। অনেক জমিদার তাদের জমিদারিচ্যুত হন। এছাড়া ইজারাদাররা তাদের লক্ষ্য ছিল সর্বোচ্চ পরিমাণে রাজস্ব আদায় করা। জমির ভালো মন্দর দিকটা তারা কিন্তু দেখতেন না, কিভাবে কৃষির উন্নতি করা যায় এই সমস্ত বিষয় তারা দেখতেন না। ফলে কৃষির যে উন্নতি, সেই উন্নতিটা অবহেলিত হয়। এই রকম নানা রকম অসুবিধার কারণে ওয়ারেন হেস্টিংস তার এই পাঁচশালা বন্দোবস্ত, যেটা 1772 থেকে 77 পর্যন্ত চলে, 77-এ গিয়ে তিনি এই পাঁচশালা বন্দোবস্ত তুলে দেন এবং 1 বছরের জন্য জমি বন্দোবস্ত করেন, যার নাম হয় একশালা বন্দোবস্ত। কিন্তু এই একশালা বন্দোবস্তেরও নানা রকম সমস্যা দেখা দেয়। তখন তিনি নতুন করে কিভাবে আবার ভূমি রাজস্ব ব্যবস্থা নতুন করে কোন পদ্ধতিতে আদায় করা যেতে পারে তার জন্য তিনি নানা রকম চিন্তা ভাবনা শুরু করেন এবং এখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা তিনি কিন্তু এখানে শুরু করেন। এবং এই উদ্দেশ্যে, অর্থাৎ এই ভূমি রাজস্ব সংস্কারের উদ্দেশ্যে তিনি একটি নতুন কমিটি তৈরি করেন, রেভিনিউ কমিটি। এর আগে ছিল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ রাজস্ব বোর্ড, আর এখন তিনি তৈরি করছেন রাজস্ব কমিটি। 1773 সালে বাংলা, বিহার, উড়িষ্যায় এই তিনটি অঞ্চলকে, বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটি অঞ্চলকে মোট 6টি ভাগে তিনি ভাগ করছেন। ভাগ করে তিনি প্রাদেশিক কাউন্সিল নিয়োগ করছেন এক একটা ভাগে, এবং এই প্রাদেশিক কাউন্সিল নিয়োগ করে তিনি রাজস্ব আদায় করার জন্য তিনি কালেক্টরদের নিয়োগ করছেন। নতুন একটা পদ তৈরি করছেন রাজস্ব আদায়ের জন্য, সরকারি আধিকারিক, তার নাম কালেক্টর। এই কালেক্টরদের মাধ্যমে তিনি রাজস্ব আদায় করছেন। এছাড়া যে প্রাদেশিক কাউন্সিলের কথা বললাম, বাংলা, বিহার, উড়িষ্যাকে 6 ভাগে ভাগ করে প্রতিটা ভাগে প্রাদেশিক কাউন্সিল তৈরি করছেন এবং সেখানে একজন ভারতীয় দেওয়ান নিযুক্ত করছেন রাজস্ব আদায়ের জন্য। তো যাই হোক, এইভাবে চলছে। কিন্তু নানা রকম সমস্যার কারণে এই ওয়ারেন হেস্টিংস তিনি কি করছেন, 1776 সাল নাগাদ গিয়ে গ্রাম বাংলার রাজস্ব সংক্রান্ত, জমি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য আমিনি কমিশন তৈরি করছেন। আমিনি কমিশন তৈরি করছেন এই যে গভর্নরের যে পরিষদ ছিল, সেই পরিষদের থেকে 3 জন সদস্যকে নিয়ে, এবং রাজস্ব বোর্ড, আগে যে রাজস্ব বোর্ড ছিল সেই রাজস্ব বোর্ডের 2 জন সদস্যকে নিয়ে তিনি আমিনি কমিশন নিয়োগ করছেন। এবং এই আমিনি কমিশনের রিপোর্ট অনুযায়ী তিনি এই প্রাদেশিক কাউন্সিল ব্যবস্থাকে তুলে দিচ্ছেন। যে প্রাদেশিক কাউন্সিল তিনি বাংলা, বিহার, উড়িষ্যাকে 6 ভাগে ভাগ করে যে প্রাদেশিক কাউন্সিল চালু করেছিলেন, সেই প্রাদেশিক কাউন্সিলকে তিনি তুলে দিচ্ছেন আমিনি কমিশনের রিপোর্ট অনুযায়ী। এই ছিল ওয়ারেন হেস্টিংসের সময়ে, অর্থাৎ 1772 থেকে 85 এই সময়টায় যে সমস্ত ভূমি রাজস্ব সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছিল, অর্থাৎ ইজারাদারি ব্যবস্থা, পাঁচশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত, বোর্ড অফ রেভিনিউ, ভ্রাম্যমাণ কমিটি বা রাজস্ব বোর্ড, রাজস্ব কমিটি, আমিনি কমিশন, এরকম একাধিক পদক্ষেপ কিন্তু ইংরেজরা, বিশেষ করে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস করেছিলেন। ভারতীয়দেরকে দেওয়ান হিসেবে নিয়োগ করা, কালেক্টর বলে নতুন পদ সৃষ্টি করা রাজস্ব আদায়ের জন্য, এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এর ফলাফলটা কি হয়? এর ফলাফল ছিল ব্যর্থ, অর্থাৎ ওয়ারেন হেস্টিংসের এই ভূমি রাজস্ব ব্যবস্থা সফল হয়নি। এই সময়টা ছিল রাজস্ব সংক্রান্ত বিষয়ে পরীক্ষা নিরীক্ষার যুগ, সফলতার যুগ নয়। অর্থাৎ তিনি সাফল্য পাননি। নানা কারণে এই ভূমি রাজস্ব ব্যবস্থায় জটিলতা দেখা দেয়
এবং অনেকটা জটিল হয়ে ওঠে, প্রজাদের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। যে ব্যবস্থাই চালু হোক না কেন তার মূল কথা ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, অনেক জমিদার জমিদারি থেকে উচ্ছেদ হয়ে যান, নতুন নতুন ভুইফোড় ব্যক্তির আবির্ভাব ঘটে। তাই ঐতিহাসিক তারাচাঁদ বলেছেন যে এই ভূমি রাজস্ব ব্যবস্থা, ওয়ারেন হেস্টিংসের সময় যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয় তার ভিতর দিয়ে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে। এছাড়া একজন ব্যক্তি আছেন ফিলিপ ফ্রান্সিস বলছেন যে বাংলার জমিদারদের অধিকাংশই ধ্বংস হয়ে গিয়েছিল ওয়ারেন হেস্টিংসের ভূমি রাজস্ব ব্যবস্থার ভিতর দিয়ে। বিশিষ্ট ঔপনিবেশিক যুগের অর্থনীতিবিদ, ভারতীয় অর্থনীতিবিদ রমেশ চন্দ্র দত্ত তিনি কি বলেছেন? তিনি বলছেন যে এই যে বাৎসরিক বন্দোবস্ত, প্রতি বছর জমি বন্দোবস্ত দিতে হচ্ছে ইংরেজদের এবং খাজনা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে, খাজনা বৃদ্ধি হচ্ছে এবং সেই খাজনা আদায় করতে গিয়ে কঠোরতা দেখানো হচ্ছে, কঠোরভাবে খাজনা আদায় করা হচ্ছে। এগুলির ভিতর দিয়ে বৃহৎ এবং প্রাচীন যেসব জমিদার পরিবারগুলো ছিল তাদের উপরে চরম আঘাত নেমে এসেছিল। তো এই ছিল ওয়ারেন হেস্টিংসের ভূমি রাজস্ব সংস্কার, যেখানে তিনি ক্ষমতায় আসার পরে দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছেন, রেজা খা সিতাব রায়কে হটিয়ে তিনি সেখানে ইজারাদারি ব্যবস্থা চালু করছেন, বোর্ড অফ রেভিনিউ তৈরি করে বা রাজস্ব বোর্ডের মাধ্যমে বা ভ্রাম্যমাণ কমিটির মাধ্যমে, এবং ইজারাদারি ব্যবস্থা বা পাঠশালা বন্দোবস্ত চালু করছেন, যে পাঠশালা বন্দোবস্ত 1772 থেকে 77 এই সময়টা পর্যন্ত চলছে। তারপরে তিনি একশালা বন্দোবস্ত চালু করছেন এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছেন, বাংলা বিহার উড়িষ্যাকে 6 ভাগে ভাগ করে প্রাদেশিক কাউন্সিল তৈরি করছেন, ভারতীয় দেওয়ান নিয়োগ করছেন, যেখানে রাজস্ব আদায় করার জন্য কালেক্টরদের নিয়োগ করছেন এবং রাজস্ব আদায় করার জন্য বা রাজস্ব সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তিনি রাজস্ব কমিটি তৈরি করছেন। আগে ছিল রাজস্ব বোর্ড, এবার তিনি তৈরি করছেন রাজস্ব কমিটি। এছাড়াও গ্রাম বাংলার রাজস্ব সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য নিজের যে কাউন্সিল আছে, গভর্নরের যে কাউন্সিল, সেই জায়গা থেকে সদস্য নিয়ে এবং রাজস্ব বোর্ডের সদস্যদের নিয়ে তিনি আমিনি কমিশন তৈরি করছেন। আমিনি কমিশনের সুপারিশ অনুযায়ী তিনি গ্রাম বাংলার যে প্রাদেশিক কাউন্সিল করেছিলেন তাকে তুলে দিচ্ছেন, তুলে দিয়ে আবারও তিনি ওই যে ব্যবস্থা পূর্বে বলবৎ ছিল একশালা বন্দোবস্ত তাকে চালু রাখছেন। এই ব্যবস্থার ভিতর দিয়ে এর যে ফলাফল, কৃষকদের উপর শোচনীয় আঘাত নেমে আসছে, জমিদারি প্রথার উচ্ছেদ হচ্ছে, অনেক পুরনো জমিদার জমিদারিচ্যুত হচ্ছেন, কৃষিকাজ অবহেলিত হচ্ছে, নতুন ভুইফোড় ইজারাদারদের আবির্ভাব ঘটছে, রাজস্ব ব্যবস্থায় জটিলতা বেড়ে যাচ্ছে। ফলে এই সময়টা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যেমন রাজস্ব সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার যুগ, তেমনি আবার ছিল ব্যর্থতার যুগ। সেই 1793, এরও অনেক পরে, প্রায় 10 বছর পরে, যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস, তখন কিছুটা স্থিতিশীল অবস্থা আসে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে। যতদিন না সেটা চালু হয়েছে ততদিন কিন্তু ইংরেজদের এরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা তাদেরকে করতে হয়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে। তো এই ছিল মূল বিষয়। মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিতে পারলাম আশা করি। 10 নম্বরে যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি এবার অনেস্টলি তোমাদের সামনে আলোচনা করছি। ওয়ারেন হেস্টিংসের ভূমি রাজস্ব সংস্কার আলোচনা করো, মার্কস 10। 1772 খ্রিস্টাব্দে এক অতি সংকটময় মুহূর্তে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর পদে নিযুক্ত হন 1772 থেকে 85। সে যুগে কোনো বিদেশির পক্ষে ভারতীয় ভূমি রাজস্ব ব্যবস্থা তার সমস্যাবলী ও সমাধানের পথ নির্ণয় করা সহজ ছিল না। ওয়ারেন হেস্টিংসের সম্পূর্ণ শাসনকালটাই হলো ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার যুগ। এই সব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি সমস্যা সমাধানের পথ খুঁজেছিলেন, মাত্র সমাধানে পৌঁছাতে পারেননি। প্যারা করে দেখো, বাংলার শাসনভার হাতে পেয়ে কোম্পানির কর্তৃপক্ষের নির্দেশানুসারে প্রথমেই তিনি দ্বৈত শাসনের অবসান ঘটান এপ্রিল 1772 খ্রিস্টাব্দ এবং রাজস্ব আদায়ের দায়িত্ব সরাসরি কোম্পানি গ্রহণ করে। নায়েব দেওয়ান রেজা খা ও সিতাব রায় পদচ্যুত হন এবং এই পদ দুটি বিলোপ করা হয়। সরকারি কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গভর্নর ও তার কাউন্সিলের সদস্যদের নিয়ে একটি রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ গঠিত হয়। এই রাজস্ব বোর্ডের উপর দেওয়ানি সংক্রান্ত সকল বিষয়ের
দায়িত্ব অর্পিত হয়। রাজস্ব আদায়ের জন্য গভর্নর ও তার কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে একটি ভ্রাম্যমাণ কমিটি অফ সার্কিট গঠিত হয়। এই কমিটি জেলায় জেলায় ঘুরে ইজারাদারদের নিলামে জমি বন্দোবস্ত দেয়। যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ কর দিতে রাজি হয় তাকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত 1772 থেকে 77 নামে পরিচিত। ইতিপূর্বে সুপারভাইজার নামক ইংরেজ কর্মচারীরা জেলায় কোম্পানির রাজস্ব সংক্রান্ত বিষয় তদারক করত। হেস্টিংস এদের নতুন নামকরণ করেন কালেক্টর। এইসব ইংরেজ কর্মচারী জেলায় রাজস্ব আদায় এবং বিচার ও শাসন পরিচালনার দায়িত্ব পায়। তাকে সাহায্য করত একজন ভারতীয় দেওয়ান। প্যারা করে দেখো, পাঁচশালা বন্দোবস্ত নানা অসুবিধা দেখা দেয়। অসাধু ইজারাদাররা বহু ক্ষেত্রে বেশি রাজস্ব আদায়ের জন্য প্রজাদের উপর অত্যাচার চালাতো। নিলামের মাধ্যমে জমি ইজারা দেওয়ার ফলে চিরাচরিত জমিদাররা অনেকেই জমিদারিচ্যুত হন এবং তাদের স্থান দখল করে একদল ভুইফোড় ইজারাদার। বহু ক্ষেত্রে কোম্পানির কর্মচারী নিজেরা বেনামে জমিদারি ইজারা নিত। নবনিযুক্ত ইজারাদাররা বহু ক্ষেত্রেই কোম্পানিকে ঠিকমতো রাজস্ব দিত না। এর ফলে কোম্পানির আয় অনিশ্চিত হয়ে পড়ে। জমিতে ইজারাদারদের সত্ত্ব অনিশ্চিত হওয়ায় তারা জমি ও কৃষকের উন্নতির দিকে নজর দিত না। এইসব অসুবিধা দূর করার উদ্দেশ্যে হেস্টিংস 1777 খ্রিস্টাব্দে একশালা বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থায় প্রতি বছর নিলামের মাধ্যমে জমি বন্দোবস্ত দেওয়া হতো। এই ব্যবস্থাও প্রজার পক্ষে মঙ্গলজনক হয়নি। প্যারা করে দেখো, 1773 খ্রিস্টাব্দে হেস্টিংস নতুন কিছু সংস্কারের কাজে হাত দেন। বোর্ডের 2 জন সদস্য এবং কোম্পানির 3 জন উচ্চপদস্থ কর্মচারীকে নিয়ে একটি রাজস্ব কমিটি অফ রেভিনিউ গঠিত হয়। 1773 খ্রিস্টাব্দে তিনি বাংলা, বিহার, উড়িষ্যাকে 6টি অংশে ভাগ করে প্রত্যেক অংশে একটি করে প্রাদেশিক কাউন্সিল, প্রভিন্সিয়াল কাউন্সিল গঠন করেন। প্রত্যেক কাউন্সিলে একজন করে ভারতীয় দেওয়ান নিয়োগ করা হয়। এ সময় কালেক্টররা অত্যন্ত দুর্নীতিপরায়ণ হয়ে পড়েছিল, তাই কালেক্টর পদ তুলে দেওয়া হয়। 1776 খ্রিস্টাব্দের রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য তিনি আমিনি কমিশন গঠন করেন। এই কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাদেশিক কাউন্সিলগুলি বিলোপ করে পুনরায় কালেক্টর পদ চালু করে তাদের হাতে জেলা প্রশাসনের সকল দায়িত্ব অর্পণ করা হয়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। হেস্টিংসের রাজস্ব সংস্কার কোনোভাবেই সাফল্যমণ্ডিত হয়নি। আসলে এটা ছিল পরীক্ষা নিরীক্ষার যুগ, সাফল্যের যুগ নয়। তার সংস্কারের দ্বারা প্রজাবর্গের কোনো মঙ্গল হয়নি, বরং তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে এবং রাজস্ব সংক্রান্ত জটিলতাই বৃদ্ধি পায়। একদিকে জমিদারের উপর রাজস্ব আদায়কারী এবং অন্যদিকে কৃষকের উপর জমিদারের অত্যাচার বৃদ্ধি পায়। এছাড়াও জমির মালিকানা অনিশ্চিত হওয়ায় জমির উন্নয়ন ব্যাহত হয়। ডক্টর তারাচাঁদ বলেন যে হেস্টিংসের রাজস্ব সংস্কার ভারতের গ্রামীণ অর্থনৈতিক কাঠামোর উপর চরম আঘাত হানে। ফিলিপ ফ্রান্সিস বলেন যে হেস্টিংসের রাজস্ব নীতির ফলে বাংলার প্রাচীন জমিদারদের অধিকাংশই ধ্বংস হয়ে যায় এবং রাজস্ব আদায়ের জন্য সরকার মেধাহীন নিম্ন শ্রেণীর মানুষদের নিয়োগ করতে বাধ্য হয়। রমেশচন্দ্র দত্ত বলেন যে বাৎসরিক বন্দোবস্ত, নিয়ত খাজনা বৃদ্ধি এবং তা আদায়ের ব্যাপারে কঠোরতা প্রভৃতি কারণে বাংলার প্রায় সব বৃহৎ ও প্রাচীন জমিদার পরিবারগুলির বিপর্যয় ঘটে। এই ছিল ওয়ারেন হেস্টিংসের ভূমি রাজস্ব সংস্কার। তার উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।